আপনার কাছে প্রথমত যেটি জানতে চাই সেটি হচ্ছে, আজ থেকে তো প্রচারণা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচারণা, আনুষ্ঠানিক প্রচারণা কেমন দেখছেন? কতটা অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন? ঠিক আগের 3 নির্বাচনে যা দেখাই যায়নি, এই পরিস্থিতিটা কি আপনার বিশ্লেষণ? জি জি ধন্যবাদ আপনাকে। এবারকার ইলেকশন ক্যাম্পেইন যে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এইটা মূলত বোঝা যাচ্ছে যে একটা বিষয়, যে ইলেকশনটা অত্যন্ত আনন্দমুখর একটা পরিবেশে হতে যাচ্ছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অত্যন্ত সচেতনভাবে তারা কথাবার্তা খুব মেপে বলার চেষ্টা করছেন এবং পাশাপাশি এই উভয়ের পলিসিগত সমালোচনা করছেন। পলিসিগত সমালোচনা করাটা কিন্তু একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে পৌঁছানোর একটা কিন্তু লক্ষণ, যেখানে মেজর মানে আইডিওলজিক্যাল কনফ্রন্টেশনের বিপরীতে উভয় দল নির্বাচনী ইস্তেহারে যে পলিসিগুলো ঘোষণা করেছেন, এই পলিসিগুলোকে একে অপরকে সমালোচনা করছেন। এটি একটি অত্যন্ত ভালো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে এবং আমাদের নির্বাচন যে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে এবং পূর্ববর্তী কালচারের চেয়ে একটু ডিফারেন্ট কালচার আমি কিন্তু এখন লক্ষ্য করছি। এবং এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলের লিডাররা একে অপরের বিরুদ্ধে ব্যাপক কোনো ধরনের অভিযোগ নিয়ে নির্বাচনের মাঠে আজকে সারাদিন দেখা যায়নি যে এমন কোনো বড় ধরনের অভিযোগ নিয়ে হাজির হয়েছেন। তো এটি একটি ভালো লক্ষণ বলে আমার কাছে মনে হচ্ছে। জি, আরেকটা বিষয় আপনি আলোচনা শুনছিলেন, আমাদের পোস্টাল ব্যালট নিয়ে বেশ কিছু আলোচনা এসছে। পোস্টাল ব্যালট নিয়ে যে আলোচনা, অভিযোগ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, অভিযোগ, সেই বিষয়ে আপনি বলবেন যে আপনি নিজে কতটা কনভিন্সড যে পোস্টাল ব্যালটে কারচুপি হয়নি অথবা হবে না? জি ধন্যবাদ। আমি এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম। এই বিষয়টা নিয়ে আমি পোস্টাল ব্যালটের সিদ্ধান্তটা যখন হয়েছিল তখন থেকে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে আমি বলার চেষ্টা করেছিলাম যে পোস্টাল ব্যালটের অভিজ্ঞতাটা বাংলাদেশে এটা নতুন। এটা বাংলাদেশের যে ইলেকশন গভর্নেন্স, ইলেকটোরাল যে গভর্নেন্স, এই গভর্নেন্সে একটা নতুন অভিজ্ঞতা, প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই। তো সেই ক্ষেত্রে জনগণের মধ্যে এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, জনগণের মধ্যে এটা নানান প্রশ্নের জন্ম দিতে পারে ছোট্ট একটু এদিক ওদিক হলেই। তো সেক্ষেত্রে আমাদের একজন বক্তা বললেন যে কেন পোস্টাল ব্যালটটা সেখানে এরকম হয়েছে, হ্যাঁ কিভাবে কি সিস্টেমে এখানে ভোট দেওয়া হচ্ছে, তিনি সুন্দর ব্যাখ্যা করলেন। কিন্তু আমার কথা হচ্ছে এই ব্যাখ্যাটাই কিন্তু নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে আসলে আসা উচিত, যে প্রকৃতপক্ষে আসলে ওখানে কি হয়েছিল এবং সেটা নিয়ে কোনো বড় ধরনের কোনো ইনভেস্টিগেশন তারা করেছে কিনা এবং ইনভেস্টিগেশনের ফলে কি রিপোর্ট তারা পেয়েছে, এটা কিন্তু পরিষ্কারভাবে জনগণের সামনে বলা উচিত। এই কারণে বলা উচিত যে এই বিষয়টা যদি যেহেতু নতুন বাংলাদেশের অভিজ্ঞতা এটা এবার হচ্ছে, সো এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মধ্যে একটা সন্দেহের জন্ম দিবে। তো জনগণের মধ্যে যাতে এই সন্দেহের জন্ম না দেয়, সেই জন্য আসলে মূলত পলিটিক্যাল লিডারদের বদলে বা সিভিল সোসাইটি তাদের পরিবর্তে কিন্তু নির্বাচন কমিশনকে এটার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা জনগণের সামনে হাজির করা উচিত। কারণ এইটা নিয়ে যেন কথা উঠে নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। এবং অলরেডি কিন্তু আপনার কাছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে আমার, সেটি হচ্ছে যে এখনকার যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের উপর একটি থিওরিটিক্যাল কোশ্চেন, আপনি অ্যানসারটা যদি সেভাবে দেন। সেটি হচ্ছে তফসিল ঘোষণার পর পুরো রাষ্ট্রের বড় সিদ্ধান্ত এবং কাইন্ড অফ এভরিথিং নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে আসে এবং নির্বাচন কমিশনই সবকিছু মূলত ডিকটেট করা শুরু করে। আমাদের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় ঘটনার আগে নির্বাচন কমিশন নাকি ঘটনা ঘটার পর কমিশন মুভ করছে অথবা আদৌ করছে না, আপনি কমিশনের ভূমিকাটা যদি একটু বলেন এবং সরকারের ইনভলভমেন্ট। আমরা এর আগে দেখেছি কমিশন ছিল কিন্তু সবকিছু সিদ্ধান্ত সরকারের উপর থেকে এসেছে। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই ইন্টারিম গভর্নমেন্ট এবং ইসির যে ভূমিকা, এই জায়গাগুলোতে কোনো আদর্শিক পার্থক্য, থিওরিটিক্যাল কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? জি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে যখন আমাদের দেশে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন ছিল তখন কিন্তু ইলেকশন কমিশন এখানে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তো এখন নির্বাচন কমিশনের কিন্তু স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা কিন্তু তাদের সামনে নেই এবং গভর্নমেন্ট কিন্তু নির্বাচন কমিশন এখন যে ক্ষমতাটা ভোগ করছে, সম্পূর্ণ প্রশাসন ব্যবস্থা, বড় বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পূর্ণ কিন্তু নির্বাচন কমিশনের হাতে। তো গভর্নমেন্টও কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। তো এই মুহূর্তে নির্বাচন কমিশনকে অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে তাদেরকে প্রত্যেকটা বিষয় কিন্তু হ্যান্ডেল করতে হবে। আপনি যেমনটি বললেন যে ঘটনা ঘটার আগে
আগে এবং ঘটনা ঘটার পরে, দেখুন এটা কিন্তু পুরো নির্বাচন কমিশনের সক্ষমতা, দক্ষতা এবং তাদের মাইক্রো এবং ম্যাক্রো গভর্নেন্স ক্যাপাবিলিটির উপর এটা কিন্তু নির্ভর করবে। এবং মানুষ কিন্তু এখানে নির্বাচন কমিশনকেই দায়ী করবে, সরকারকে কিন্তু দায়ী করবে না। সো নির্বাচন কমিশনের এখন উচিত হবে যে বাংলাদেশের এই নির্বাচন পরিস্থিতিটাকে খুব তীক্ষ্ণ নজরদারির মধ্যে রেখে তারা যেন ঘটনা ঘটার আগেই তারা যেন সবকিছু বুঝতে পারে এবং পুলিশ প্রশাসন এবং প্রশাসন ব্যবস্থাকে সেইভাবে তারা যেন নির্দেশ দিতে পারে যে ঘটনা ঘটার আগেই সবকিছু যেন তারা ব্যবস্থা নিতে পারে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে। যেমন এই বাহরাইনের যে ঘটনাটার ব্যাপার আমরা শুনলাম, এইটা কিন্তু নির্বাচন কমিশনের আগে থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে কোন দেশে যে ব্যালট পেপারগুলো আসার পরে কোন দেশ কিভাবে সেটা গ্রহণ করবে। কেউ নিজস্ব ঠিকানা গ্রহণ করবে নাকি কেউ সবাই মিলে একটা ঠিকানা দেবে, সেই ঠিকানা গ্রহণ করবে। তারপরে ব্যালট, সেই ব্যালট বাক্সগুলো যে পৌঁছানো হলো ব্যালট পেপারগুলো, সেটা একসাথে গ্রহণ করার পর সেটা যদি বিতরণের কোনো ব্যবস্থা থাকে, তো এই বিতরণের ব্যবস্থাটা কি রকম সেইটা যদি নির্বাচন কমিশন আগেই ব্যাখ্যা না করে, তাহলে কিন্তু ডেফিনেটলি এটা নিয়ে মানুষের সামনে প্রশ্ন উত্থাপিত হবে যে কেন এতগুলো ব্যালট পেপার অনেকগুলো লোক একখানে হয়ে বিভিন্ন জনের মাঝে বিতরণ করছে। তা আমি এটাকে নির্বাচন কমিশনেরই একটা ব্যর্থতা হিসেবে আমি আখ্যায়িত করব যে নির্বাচন কমিশন প্রত্যেকটা দেশের যদি ডিফারেন্ট কোনো ব্যবস্থা থাকে ব্যালট পেপারগুলোকে বিতরণ করার জন্য, সেইটা কিন্তু তাদের এই ঘটনা ঘটার আগেই, আপনি যেমনটি বললেন, এই ঘটনাটা ঘটার আগেই কিন্তু ব্যাখ্যা করাটা তাদের উচিত ছিল। যদি তারা ব্যাখ্যা করত তাহলে কিন্তু আমাদের এই বিতর্কের মধ্যে এই এবং এখন প্রচারণার মাঠ আরো অনেক কিছু, আরো অনেক ঘটনা ঘটবে, এই সব জায়গায়ও নির্বাচন কমিশন যেন অ্যাডভান্স ভূমিকা রাখতে পারে সেই বিষয়েও আমাদের আশাবাদ আছে।